ওয়েলকাম টু মার্সেল প্রেজেন্স হাসো সিজন 2 পাওয়ার্ড বাই মমতাজ হার্বাল এবং হসপিটালিটি পার্টনার হচ্ছে হোটেল দ্য কক্স টুডে। আজকে তৃতীয় রাউন্ডের প্রথম এপিসোড, সুতরাং একটু টানটান উত্তেজনা তো অবশ্যই থাকবে। আপনাদের হৃদয়েও সেটা চলছে, ধমনীতে চলছে, আমাদেরও তাই একই অবস্থা। আমাদের সাথে নিয়মিতভাবে আছেন আমাদের দুজন প্রিয় জাজ এবং তারা হচ্ছেন আব্দুল কাদের এবং তুষার খান, এবং সেই সাথে আছে আমাদের সবার প্রিয় রাবার ব্যান্ড। তুষার ভাই এবং আব্দুল কাদের দুজনের কাছে আমার প্রশ্ন হচ্ছে, প্রথমে তুষার ভাইকে কাছে যাই। দুটো রাউন্ড পার করে আজকে তৃতীয় রাউন্ডে এসছে এবং 20 জন প্রতিযোগী আমাদের সাথে আছে। এটা কতটুকু প্রমিজিং যে আগামীতে তারা কতটুকু এগিয়ে যেতে পারবে বলে আপনার বিশ্বাস? আমি নিজেই ইমপ্রেসড এবং ওরা অনেক ভালোভাবে তৈরি হয়েছে। এই প্রোগ্রামের রেশটা ধরেই ফিউচার অনেক ভালো করবে আসলে। থ্যাংক ইউ। কাদের ভাই? না, আমি তো ব্যক্তিগতভাবে খুব এনজয় করছি, খুব ইনভলভ হয়ে পড়েছি। মানে যেদিন থাকে না সেদিন আমার খারাপ লাগে। বিশেষ করে জোকস প্রোগ্রাম তো খুব বেশি হয়নি আমাদের এখানে, নেন টিভি শুরু করেছে। তো সেটা যে স্ট্যান্ডার্ড এখন আসছে, আমি খুব আশাবাদী যে বাকি 20 জন এরাও সামনে আরো এগিয়ে নিয়ে যাবে এবং অনেক ভালো জিনিস দর্শকদের দিতে পারবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ কাদের ভাই, থ্যাংক ইউ সো মাচ। শুরুতে বলেছিলাম যে আমাদের এই অনুষ্ঠানটি, এবং ওনাদের কথার সাথে আমিও একমত, যে আমাদের এই অনুষ্ঠানটি এখন আমাদের ধমনীতে, শিরায়, উপশিরায়, হৃদয়ে বহমান। এবং হৃদয়ের কথা যখন চলেই আসলো, প্রথম যে পার্টিসিপেন্ট তিনি হচ্ছেন ঢাকা থেকে এমদাদুল হক। হৃদয়, জোরে একটি করতালি হয়ে যাক হৃদয়ের জন্য। আমি একটা স্বপ্নের কথা বলছি, একটা সত্যের কথা বলছি, একটা সুন্দরের কথা বলছি। মানুষের হৃদয়কে গ্রাস করে নেয়া দুঃখ আর গ্লানি নামক সেই নির্মম সত্যের কথা বলছি। এই নির্মম সত্যকে জয় করে নেবার স্বপ্নের কথা বলছি। হাসতে হাসতে আনন্দের বান ডেকে আনা স্বপ্নচল প্রভাত নামক সেই অপূর্ব সুন্দরের কথা বলছি। আমাদের রতন ভাই তার ভাঙা চূড়া বিধ্বস্ত সাইকেলটাকে একটা ভিআইপি রোডের একপাশে ফেলে রেখে কোথায় যেন যাচ্ছেন। তা এক লোক এসে বলছে, হেই মিয়া, আপনি এটার এইখানে ফেলা রেখে যাইতেছেন? আপনি জানেন এইখান থেকে নেতা নেত্রীরা আসা যাওয়া করে? অসুবিধা নাই, আমি সাইকেলটায় তালা মাইরা যাইতেছি। ক্রিকেট খেলা চলাকালীন ব্যাটসম্যানের মাথায় বল লেগে ব্যাটসম্যান আহত। এমন সময় ফিজিও গিয়ে তাকে জিজ্ঞেস করছে, ভাই আপনার এখন কি অবস্থা? ভাই আমি তো সবকিছু 3টা করে দেখতেছি। কোনো অসুবিধা নাই, যে 3টা বল দেখতে পাবেন তার মধ্যে ঠিক মাঝখানের বলটা খেলবেন। ব্যাটসম্যান মাঠে নামলো, পজিশন নিয়ে দাঁড়ালো, বোলার বল করলো, ব্যাটসম্যান ফার্স্ট বলেই বোল্ড। প্যাভিলিয়নে ফেরার সময় ফিজিও তাকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার ভাই, আপনি আউট হয়ে গেলেন কেন? ভাই আমি তো কনফিউজড হয়ে গেছিলাম। কেন, আপনি মাঝখানের বলটা খেলেননি? হেরেই তো খেলতে চাইছিলাম, খালি বুঝতেছিলাম না 3টা ব্যাটের মধ্যে কোন ব্যাটটা দিয়ে খেলুম। আমাদের রতন ভাই একটা বড় তেলের দোকান দিয়েছেন, তো তিনি ইনকাম ট্যাক্স ফাঁকি দিতেন। একদিন খবর পেলেন ট্যাক্স অফিসার আসবেন ইনভেস্টিগেশনের জন্য। তিনি তার কর্মচারীকে ডেকে বলছেন, যা তাড়াতাড়ি 30 টিন তেল মাটির নিচে লুকায় ফেলা। কর্মচারী চলে গেল। আধা ঘন্টা পর এসে বলছে, ওস্তাদ তেলগুলা তো মাটির নিচে লুকায় ফেলাইছি, এবার তেলের খালি টিনগুলা কি করুম? 2 ইন্স্যুরেন্স অফিসারের মধ্যে কথা হচ্ছে। আমাদের কোম্পানির সেবার মান এতই উন্নত যে আমাদের কোন ক্লায়েন্ট মারা যাওয়ার 24 ঘন্টার মধ্যে আমরা পুরা টাকা দিয়া দেই। এটা একটা বিষয় হইলো, আমাগো সেবার মান আরো উন্নত। ওই দিন আমাগো এক ক্লায়েন্ট 20 তালা থেকে পড়ে যাইতেছিল। 17 তালায় ছিল আমাদের অফিস। পড়ার সময় জানালা দিয়ে আস্তে করে টাকা চেকটা ধরাই দিছি। আমাদের রিমি আপুকে সেদিন তার বাবা বলছে, কিরে তুই তো ফোনে কথা বলা শুরু করলে 2 ঘন্টার আগে রাখিস না, আজকে আধা ঘন্টার মধ্যেই রেখে দিলি? ও বাবা, ওটা একটা রং নাম্বার ছিল। আমাদের রিমি আপু সেদিন এক পার্টিতে গিয়ে ডান্স করছেন। এমন সময় এক ইয়াং ছেলে এসে বলছে, এক্সকিউজ মি ম্যাডাম, আপনার সাথে একটু ডান্স করতে পারি? যাও যাও,
আমি কোনো বাচ্চা নিয়ে নাচি না। ও সরি ম্যাডাম, আমি জানতাম না যে আপনি প্রেগনেন্ট। আমাদের পিকলুর বাবা তাকে ডেকে বলছে, এই পিকলু, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এতো। পিকলু চুপচাপ বসে আছে, কোনো নড়াচড়া নাই। এমন সময় তার বড় ভাই এসে বলছে, বাবা, তোমার ছেলেটা একটা বেয়াদব, ও জীবনেও তোমার পানি এনে খাওয়াবে না, বরং তুমি নিজে গিয়া খায় আসো, আর আসার সময় আমার জন্য এক গ্লাস নিয়ে এসো। তুষার ভাই, আমার খুব ভালো লেগেছে এবং আরেকটা জিনিস ভালো লাগছে যে আমাদের থার্ড রাউন্ডের ফার্স্ট এপিসোডের প্রথম পার্টিসিপেন্ট অনেক ভালো করেছে, যেটা সেকেন্ড রাউন্ডে একটু কোথায় সবাইকে একটু শেকি শেকি লাগছিল, ওটা কাটিয়ে উঠেছে অনেক ভালো একটা বিষয়, পজিটিভ বিষয়। এবং এটাই তোমাদের হওয়া উচিত, এটাই তোমাদের থাকা উচিত, তাহলে আরো ভালো পারফরমেন্স করতে পারবে। আর তোমার একটা জিনিস আমার খুব মজা লাগে, যেটা হচ্ছে তুমি কিছু বলছো না, কিন্তু তুমি এরকম করছো, মানে শেষ করে মানে বোঝেন অবস্থা, এটা কিন্তু বোঝা যাচ্ছে। ইটস গুড, ভেরি গুড। থ্যাংক ইউ। কাদের ভাই? আমার ভালো লেগেছে এবং স্টাইলটা ভালো, একটা স্বতন্ত্র একটা আছে, বৈশিষ্ট্য আছে, আর মুখস্থ আছে, যেটা খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। তো সামনে এগিয়ে যাওয়ার পথ প্রসারিত হচ্ছে। ওকে, অল দি বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন রংপুর থেকে আসছে রাশেদুল ইসলাম বাবু, তার জন্য জোরে একটি করতালি হয়ে যাক আমাদের সবাইকে। একবার হাসো বন্ধু হাসির জন্য, হাসোর এই প্রোগ্রাম। একবার হাসো বন্ধু হাসির জন্য, হাসোর এই প্রোগ্রাম। একবার হাসো বন্ধু হাসির জন্য, হাসোর এই প্রোগ্রাম। ওগো হাসি বিনে এই জীবনের কিবা আছে দাম, ওগো হাসি বিনে এই জীবনের কিবা আছে দাম। একবার হাসো বন্ধু হাসির জন্য, হাসোর এই প্রোগ্রাম। আসসালামু আলাইকুম। আমার বন্ধু রকি আমাকে সেদিন জিজ্ঞেস করলো, মামা তুমি ডায়েট টাইট করতেছো নাকি, খুব স্লিম হয়ে গেছো, মামা রহস্যটা কি, কও না কও না। আমি বললাম খুব সিম্পল, অভাবে আছি। তো জার্নাল ভাই বিবাহিত, তারপরও পাশের বাড়ির মহিলার সঙ্গে প্রেম করে। পাশের বাড়ির মহিলাটি জার্নাল ভাইকে প্রতিদিন একটি করে চিঠি দেয়। জার্নাল ভাই সেই চিঠিগুলো একটি বাক্সে রাখে। বাক্সটা একদিন ভর্তি হয়ে গেল। জার্নাল ভাই সেই চিঠিগুলো বাড়ির পাশে ফেলে দিল। সেই চিঠিগুলো পেল জার্নাল ভাইয়ের বউ ডায়েরি ভাবি। ডায়েরি ভাবি তো রেগে মেগে জার্নাল ভাইকে সেই মার, মোরাল অফ দি স্টোরি কি, যেখানে সেখানে নয়, যথাস্থানে আবর্জনা ফেলুন। এবার একটা কোশ্চেন, হ্যাঁ, একদল হাতি একটা আখ জমিতে যে আখ খাচ্ছে, কিন্তু একটা হাতি আখ খাচ্ছে না, কেন? কেন? হাতিটা ডায়াবেটিস ছিল। আমাদের হাসর এই স্টেজে নোংরা যোগ বলা একদম নিষিদ্ধ। আমি আজকে এই স্টেজে একটা নোংরা যোগ বলবোই বলবো, কেউ আমাকে আটকাতে পারবেন না। একটা ধবধবে সাদা ঘোড়া জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে, টকবক 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 টকবক, হঠাৎ কাদার ভিতর পড়ে গেল। দাদু উঠানে বসে ছাগল গুনছে, 1 2 3, পিছন থেকে দাদি ডেকে উঠলো, কই গো শুনছো, 4। আমরা তেলাপোকার অত্যাচারে সবাই অতিষ্ঠ। আজ আমি বিজ্ঞানীদের দ্বারা স্বীকৃত তেলাপোকা মারার একটি সহজ এবং আধুনিক পদ্ধতি শিখাবো। প্রথমেই তেলাপোকার খাবারে প্রচুর মরিচ মিশিয়ে দিন। তেলাপোকা ঝালে অস্থির হয়ে যখন পানি খেতে যাবে, সেখানে আগে থেকেই আপনি টাইম বোমা সেট করে রাখুন। বোম ব্লাস্ট হয়ে তেলাপোকাটি যখন হাসপাতালে আইসিইউতে ভর্তি হবে, আপনি তখন চুপি 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 তেলাপোকার অক্সিজেনের মাস্ক খুলে দিন। নিঃশ্বাস নিতে না পেরে তেলাপোকা যখন টলমল পায়ে বাইরে বের হবে, তখন তাকে গাড়ি দিয়ে ধাক্কা দিন। গাড়ির ধাক্কা খেয়ে তেলাপোকা যখন ছিটকে পড়ে যাবে, তখন তেলাপোকার মুখে তেলাপোকা মারে বিষ ছিটিয়ে দিন। ব্যাস,
তেলাপোকা খতম। জান্নাল ভাইয়ের বন্ধু জান্নাল ভাইয়ের জন্য আমেরিকা থেকে 3টি আন্ডারপ্যান্ট পাঠিয়েছে। জান্নাল ভাই সেই আন্ডারপ্যান্ট সবাইকে দেখানোর জন্য চেন খুলে বাইরে ঘুরে বেড়ায়। তো একদিন জান্নাল ভাই ভুল করে আন্ডারপ্যান্ট না পরেই বাসে উঠে বসলো। সামনের সিটের 2 মহিলা তার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছিল। তো জান্নাল ভাই বলল, কি আপা সুন্দর না, বাড়িতে এরকম আরো 2টা আছে। তো এই জান্নাল ভাইকে একদিন মেয়েরা ডেকে পাঠালো, এই জান্নাল এই শোন তো, এই আমরা মেয়েরা যখন খারাপ কথা বলি তখন তোরা ছেলেরা কান খাড়া করিস কেন? ও তোরা ওটাকে কান বলিস? ওকে একদম মানে সশরীরে আক্রমণ করা উচিত। ওকে শরীরের যে অবস্থা, কষে একটা মার দেওয়া দরকার। সশরীরে সে নাকি নোংরা জোকস বলবে না, সেটা পছন্দ করে না, একদম না। আমরা দেখতে পেয়েছি। এমনিতে স্পন্টেনিয়াস ছিল, পার্টিসিপেশনটা ভালো ছিল এবং ইনভলভমেন্টটা ভালো। থ্যাংক ইউ। অল দি বেস্ট। তুষার ভাই, ওর একটা বিষয় আছে যেটা ওই যে গ্যাসের চুলা, হ্যাঁ, মানে গ্যাস আগে তো অন করা লাগে, তখন তো চুলা জ্বলে না, তারপর হয় ম্যাচের কাঠি দেওয়া লাগে অথবা এখনো যে ট্রিগার পাওয়া যায় একটা, ওটা দিলে তারপর থপ করে জ্বলে ওঠে। আমি মানে ওর যে কদিন এন্ট্রি ঢোকার সময় মনে হয় যে কি যেন আমি ভুলে গেলাম না কি হলো, মানে আমাকে আমাকে কেউ মারবে ক্ষমা নাকি, করুন। মানে খুবই ক্ষমা করে দেন। হ্যাঁ, ঢোকার পরে তারপর থপ করে আগুন জ্বলে আর কি। গুড, ভেরি গুড, খুব ভালো হচ্ছে। ছোট্ট একটি বিরতির পর আবারও দেখা হচ্ছে আমাদের সাথেই থাকুন। স্বামী স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, দূরে এক লোক মাতলামি করছে মদ খেয়ে। স্ত্রী বলছে, ওই দেখো ওই লোকটাকে, আজ থেকে 10 বছর আগে ওকে আমি বিয়ের জন্য রিফিউজ করছিলাম। মদন এবং মফিজ ভাই জীবনে কখনো আপেল খাননি, তারা কখনো ট্রেনেও চড়েননি। একদিন তারা আপেল কিনে ট্রেনে উঠলেন। মদন ভাই যেই আপেলে কামড় দিলেন, সাথে সাথে ট্রেনটি একটি অন্ধকার টানেলে ঢুকে পড়ল। রাজশাহী থেকে শায়ান রহমান। সেবার আমরা 4 বন্ধু মিলে গল্প করছিলাম। হঠাৎ করে একজন বলে উঠলো, আচ্ছা বলতো পৃথিবীর সবচেয়ে দ্রুত জিনিস কি? আমার মনে হয় চোখ। চোখের পলক ফেলতে 1 সেকেন্ডও লাগে না। আরে ধর, চোখ, চিন্তা ভাবনা, এই যে চোখটার পলক ফেললি, আগে তো ব্রেনে চিন্তা করলি। আর তুমি না না বিদ্যুৎ বিদ্যুৎ, দেখিস না সুইচ টিপলে হঠাৎ করে লাইট জ্বলে ওঠে। আমি বললাম, না, সবচেয়ে দ্রুত কি আমি জানি। একবার তেলে ভাজা খেয়েছিলাম, পেটটা মোচড় দিয়ে উঠেছিল, চোখের পলকও ফেলতে পারিনি, কিছু ভাবতেও পারিনি, বাথরুমের লাইটটাও জ্বালাতে পারিনি, তার আগেই আমি সেলুনে গেলাম, গিয়ে বললাম, ভাই চুল কাটতে আপনারা কত নেন? 50 টাকা। হ্যাঁ, আর মাথার চুল? আমি একটা বিয়ের দাওয়াত পেলাম 5 স্টার হোটেলে। তো কার্ডে লেখা ছিল অবশ্যই লাল টাই পরে আসতে হবে। আমি বিয়ে বাড়িতে গিয়ে তো অবাক, ও মা, এরা সব লাল টাইয়ের সাথে শার্ট আর প্যান্টও পরে এসেছে। আমার বন্ধু মাহাদির সাথে আমার দেখা হলো। মাহাদি বললো, এ কি তোর এই অবস্থা কেন? তো চোখ কান নাক মুখ ফাটা, হাত পা ভাঙা। আমি বললাম, গার্লফ্রেন্ডে পেটাইছে। কেন? গার্লফ্রেন্ড মারলো কেন? না, আমি গার্লফ্রেন্ডকে বললাম, তোমার চোখ দুটো অনেক বড় বড় আর সুন্দর। হ্যাঁ, এই তো ভালো কথা, মার খার কি হলো? না রে, চোখ শব্দটা শুনতে পাইনি। স্বামী স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, দূরে এক লোক মাতলামি করছে মদ খেয়ে। স্ত্রী বলছে, ওই দেখো ওই লোকটাকে, আজ থেকে 10 বছর আগে ওকে আমি বিয়ের জন্য রিফিউজ করছিলাম। আরে এতদিন ধরে সে সেলিব্রেট করছে। একটা মরুভূমিতে একটা সেপাইয়ের সাথে একটা গাধার দেখা হয়েছে। গাধা জিজ্ঞেস করছে, এই তুই কে? সেপাই 2 দিকে তাকিয়ে বলছে, আমি মেজর জেনারেল। তুই কে? গাধা দুপাশে তাকিয়ে বলছে, আমি ঘোড়া।
আমার বন্ধু মাহাদি এক মেয়েকে গিয়ে বললো আই লাভ ইউ। মেয়েটা চটকানা থেকে শুরু করে মারতে মারতে কিল ঘুষি মেরে মাটিতে শুইয়ে দিল। মাহাদি তারপর উঠে দাঁড়িয়ে ঝাড়তে ঝাড়তে বলছে, এর মানে কি আমি ধরে নেব না? সিংহ গিয়ে শিয়ালকে বলছে, এই বনের রাজাকে। হুজুর আপনি। আবার গিয়ে বাঁদরকে বলছে, এই বনের রাজাকে। কেন হুজুর আপনি? হাতিকে গিয়ে বলছে, বনের রাজাকে। হাতির ছিল মেজাজ খারাপ, সুর দিয়ে পেঁচায়া চটকানা মটকানা মেরে সিংহ হাসলে পাসলে বহুত দূরে গিয়ে বলছে, জবাবটা জানিস না, আগে কইলে তো পারতি। লুকটা দেখেন, এই লুক আর ওই পারফরমেন্স। কাদের ভাই? না, বরাবরের মতোই, মানে as if কিছুই জানে না আসলে কি যে বলে সে, এবং পরিবেশনাটা এত সুন্দর, জোকসটা বলার স্টাইল, সিলেকশন খুব ভালো করছো, এবং আমি আশা করি তুমি অনেক দূর যাবে। থ্যাংক ইউ। ওকে, তুষার ভাই, থ্যাংক ইউ শায়ান, থ্যাংক ইউ ওয়ান্স এগেন আমাদেরকে হাসানোর জন্য। থ্যাংক ইউ। এখন আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি ময়মনসিংহ থেকে ASM ফারহানকে। রক্তে আমার ব্রহ্মপুত্রের টান, রক্তে আমার ব্রহ্মপুত্রের টান, চুনের সাথে থাকে যেমন পান, ময়মনসিংহের ছেলে আমি ASM ফারহান। সালাম আলাইকুম জাজেস, রাবার ব্যান্ড। আমাদের মফিজ ভাই একদিন এক বিয়ের পার্টিতে গিয়ে গান গাইলেন। গানের শেষে এক বৃদ্ধ চাচা রেগে মেগে তার কাছে লাঠি নিয়ে আসাতে তিনি ভয়ে ভয়ে বললেন, চাচা আমারে কিছু কই বাইন? না বাজান, তোমার আমি কিছু কমু না, তুমি তোমার গান গাও। আমি তো খুঁজতাছি এই বেড়ারে, যেই বেড়া তোমার এখানে লয়ে আইছে। এক ফুটবল কোচ খেলোয়াড়কে ডেকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, শুনলাম গতকাল রাতে ঘুমের মধ্যে তুমি নাকি আমাকে অসভ্য বর্বর ইতর বলে গালিগালাজ করেছো। স্যার কথাটা পুরোপুরি সত্য না। কেমন? আমি আপনারে গালিগালাজ করছি এইটা ঠিক আছে, তো আমি তো ঘুমাইতেছিলাম না। এক প্রেমিকা তার প্রেমিককে বলছে, কি হলো, গতকাল যে ছেলেটা আমাকে বাজে কথা বললো তার তুমি কি করলে? কেন, আমি তো রীতিমতো ঘুষাঘুষি করে আসলাম। তাই? কয়টা ঘুষি মারলা? 5টা। আর কয়টা ঘুষি খাইছো? 8টা পর্যন্ত গুনছিলাম। আমাদের গিট্টু সেদিন দোকানে গিয়ে দোকানদারকে বলছে, আঙ্কেল আঙ্কেল আপনার দোকানে সাবান আছে? হ্যাঁ বাবা আছে। মিনারেল ওয়াটার? তাও আছে। তাহলে সাবান আর পানি দিয়ে ভালো করে হাত ধুয়ে 2 টাকার মুড়ি দেন। এক মা তার মেয়েকে বলছে, শোন, যৌবন ধরে রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তোর শরীরে যে যৌবন এসেছে সেটা কাউকে বুঝতে দিবি না। সেটা শুনে মেয়ে বলল, আমি তো তাই চাই মা, কি করব বলো, বন্ধুরা যে বারবার মনে করিয়ে দেয়। মদন এবং মফিজ ভাই জীবনে কখনো আপেল খাননি, তারা কখনো ট্রেনেও চড়েননি। একদিন তারা আপেল কিনে ট্রেনে উঠলেন। মদন ভাই যেই আপেলে কামড় দিলেন, সাথে সাথে ট্রেনটি একটি অন্ধকার টানেলে ঢুকে পড়ল। মদন ভাই মফিজ ভাইকে জিজ্ঞেস করলো, কিরে মফিজ, আপেলে কামড় দিছস? আরে না, দিস না, বাচ্চা গেছস, আমি তো এক কামড় দিয়ে আন্দা হয়ে গেছি। কাদের স্যার, একটি টাচ মোবাইল আর একটি মেয়ের মধ্যে মিল কোথায় বলুন তো? দুটোর স্ক্রিনই টাচ সেন্সিটিভ। সেদিন মফিজ ভাই খুব রেগে মেগে বারে গিয়ে মদন ভাইকে বলল, ওই যে কালা চুলওয়ালা লোকটা দেখতাছস, ওরে আজকে আমি ছাড়ুম না, মাইরেই ফালামু। ওইখানে তো 4টা লোক বসা, 4টা লোকেরই চুল কালা, তুই কার কথা কস? আরে যেটা কালা চুল এবং কালো কোট পরা ওইটার কথা কইতাছি। 4 জনই তো কালা কোট পরা। আরে যেটার গলায় লাল টাই, 4 জনের গলায় তো লাল টাই। এটা শুনে মফিজ ভাই পিস্তল বের করে ডিচা 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 3 জনকে গুলি মেরে বলল, এখন দেখতে পাইতেছো যেটা বাচ্চা আছে ওইটারই আমি ছাড়ুম না। গিট্টু একদিন তার মাকে গিয়ে বলছে, মা মা প্রেগনেন্ট মানে কি? মা রেগে মেগে বললেন, যাবে আদব। গিট্টু মনে মনে ভাবলো, আচ্ছা প্রেগনেন্ট মানে বোধহয় রাগ করা। পরদিন স্কুলে যাওয়ার সময় গিট্টু একটি মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। মেয়েটির মা রেগে মেগে এসে বললেন, এই বেয়াদব চোখে দেখো না? গিট্টু অবাক হয়ে বলল, সে কি আন্টি,
ধাক্কা খেলাম আপনার মেয়ের সাথে আর প্রেগনেন্ট হয়ে গেলেন আপনি। এক বাবা তার মেয়েকে বলছে, মা তুই বড় হয়ে কি হবি? বাবা আমি প্রথমে মা হব, তারপর বিয়ে করব, তারপর পড়াশোনা করে অনেক বড় হব। বাবা বাবাকে বললো, থাম থাম মা, তোর যা মন চায় তুই তাই করিস, শুধু সিকোয়েন্সটা ঠিক রাখিস। আমার বন্ধু মন্টু সেদিন আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ফারহান ধর তোর হাতে দুইটা পাত্রী আছে, প্রথম পাত্রী দেখতে একটু কুশ্রী কিন্তু তার চরিত্র খুব ভালো, আর দ্বিতীয় পাত্রী দেখতে খুবই সুন্দরী, তার চরিত্রে একটু প্রবলেম, তুই কাকে বিয়ে করবি? আমি কিছুক্ষণ ভেবে বললাম, দোস্ত সারা জীবন একা একা গোবর খাওয়ার চেয়ে সবাই মিলে মিষ্টি খাওয়া ভালো। তুষার স্যার, এতক্ষণ যাবত আমি যে জোকস গুলো বললাম, অনেকগুলো জোকস মনে রাখা মুশকিল, তো আমি এগুলো মনে রাখার জন্য একটা করে শব্দ নিয়ে একটা ছন্দ বানাই। এবারে ছন্দটা ছিল এরকম, গায়ক কোচ তো একটা প্রেমিকা, কামের মায়ারে আপেল দে, মোবাইল আমি ছাড়ুম না, প্রেগনেন্ট হইছি 20 বার, সিকোয়েন্স অনুযায়ী গোবর খা। আমরা কাদের ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি ওর পারফরমেন্স সম্পর্কে। না, পারফরমেন্স ভালো, স্পন্টেনিয়াস এবং বডি ল্যাঙ্গুয়েজ এগুলো আছে, যেগুলো জোকস পরিবেশনার বৈশিষ্ট্য, চেষ্টা আছে যেটি ধরে রাখতে হবে। তো উইশ ইউ অল দি বেস্ট। আমার মনে হয় তুমি ভালো করছো এবং চেষ্টা চালিয়ে যাও। থ্যাংক ইউ। তুষার ভাই, পারফরমেন্স ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এটাই হওয়া উচিত এই রাউন্ডে এসে। শেষে তুমি যেটা বলেছো সবগুলো মনে রাখার জন্য, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক, ভেরি গুড। থ্যাংক ইউ। অনুষ্ঠানের এই পর্যায়ে অর্থাৎ মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 2 পাওয়ার্ড বাই মমতাজ হার্বাল, হাসো সিজন 2 এর আজকে চলছে তৃতীয় রাউন্ড এবং তৃতীয় রাউন্ডের প্রথম এপিসোড। ইনফ্যাক্ট আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি এই পর্যায়ে এবং বিরতির পরে আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকুন। আমাদের জেদু চাচা বাজারে গেছে একটা কলসি কিনতে। কি কমিয়া এত হালকা কলসি 30 টাকা চাইছো? আমার গবেষণার হিসেবে নাস্তাতে একটি এভারেজে একটি মানুষের লাগবে হচ্ছে 21,000 ডিম এবং 42,000 পরোটা, 9,000 লিটার চা। ডেকে নিচ্ছি আমাদের হাসো সিজন 2 এর অন্যতম জুনিয়র প্রতিযোগী, যার নাম হচ্ছে শান সিদ্দিকী, শান ফ্রম সিরাজগঞ্জ। আসসালামু আলাইকুম। একদিন আমার বন্ধু হাবলু আমাকে বলল, শান তুই নাকি তোর পোষা কুকুরটাকে হ্যাবি ট্রেনিং দিয়েছিস। হ্যাঁ, তা কেমন করে? যেমন ধর, যেদিন আমার প্রিয় দল খেলা যেতে ও আমার 4-5 দিয়ে গোল হয়ে ঘোরে, আর যেদিন হারে ও ডিগবাজি খায়। ডিগবাজি খায়, তা কটা ডিগবাজি খায় সেটা ডিপেন্ড করে আমি ওকে কত জোরে লাথিটা মারলাম। বলো তো দেবাশিস আঙ্কেল, ভূতটা মানুষের ঘরে কখন হানা দেয়? কখন? মানুষ ভূতের ভয়ে চিৎকার দেওয়ার ঠিক আগের মুহূর্তে। আজকে বাবা আমাকে বলল, শান কাল তোমাকে যে চিঠি দুটো দিয়েছিলাম সেগুলো ডাক বাক্সে ফেলেছো তো বাবা? হ্যাঁ বাবা ফেলেছি, কিন্তু তুমি টিকিট লাগাতে ভুল করেছো। যেটা বিদেশে যাবে সেটাতে দিয়েছো কম দামের টিকিট, আর যেটা ঢাকা যাবে সেটাতে দিয়েছো বেশি দামের টিকিট। যা, এত বড় ভুল করলাম আমি। তুমি কোনো চিন্তা করো না বাবা, তুই বুঝি টিকিট দুটো পাল্টে দিয়েছিস? আরে না, আমি তো খাম দুটো খোলা চিঠি দিয়ে পাল্টে দিয়েছি। আচ্ছা কাদের আঙ্কেল বলো তো, নামে আছে কামে নাই, কিনতে গেলে দাম নাই, কি হবে? ঘোড়ার ডিম। চিড়িয়াখানা কর্তৃপক্ষ গেদু চাচাকে বলল, আচ্ছা গেদু তুমি নাকি বাঘের খাতা খুলে রেখে এসেছো। সমস্যা কি স্যার, কোন পাগলের বাঘ চুরি করতে আইবো? আমাদের গেদু চাচা বাজারে গেছে একটা কলসি কিনতে। কি কমিয়া এত হালকা কলসি 30 টাকা চাইছো?
তাহলে একটু দাঁড়ান, পানি বইরা দিই। আচ্ছা তুষার আঙ্কেল, বলো তো কোথায় আসলে মানুষ ভীষণ একা, যদিও চারিদিকে অনেক মানুষ? কেন? পরীক্ষার হলে। কাদের ভাই? শান্ত বরাবরের মতোই শানিত, আগেও ভালো করেছো, আজকেও ভালো করেছো, এবং বিশেষ করে ওর ওই অ্যাক্টিংটা আমার ভালো লাগে খুব। এত অল্প বয়স, তারপরে সে অ্যাক্টিংটা বজায় রেখে জোকস পরিবেশন করছে, এবং মানে এক ঝাঁক যারা জোকস পরিবেশনকারী আছে তাদের মধ্যে সে উজ্জ্বল নক্ষত্র হয়েই আছে এখনো। তো আমি আশা করি ভবিষ্যতে থাকবে। থ্যাংক ইউ। ওকে, তুষার ভাই? ওর আমার আরেকটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে যে সিরাজগঞ্জের ছেলে তো সিরাজগঞ্জের ভাষার সাথে শুদ্ধ ভাষা মিলে যে একটা একটা অন্যরকম ভাষার সৃষ্টি হয়। অন্যরকম, ওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, মজা। অনেক মজা লাগে। মরিচ বাবু, ভেরি গুড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শান, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি আজ হচ্ছে তৃতীয় রাউন্ডের প্রথম এপিসোড, এবং এবারেও অর্থাৎ তৃতীয় রাউন্ডেও প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ডের মতো তৃতীয় রাউন্ডেও আমরা কোনো এলিমিনেশন করব না রেগুলার পর্বগুলোতে। একেবারে শেষ এপিসোডে গিয়ে থাকবে এলিমিনেশন। ততক্ষণ পর্যন্ত সবাই পারফর্ম করবে এবং জাজেসরা দেবে তাদের মার্ক, এবং এই মার্কের যখন সম্মিলিত করা হবে, অ্যাকুমুলেশন করা হবে, সেখান থেকে বাছাই করা হবে কারা যাচ্ছে আমাদের সাথে চতুর্থ রাউন্ডে এবং কারা যেতে পারছেন আমাদের সাথে চতুর্থ রাউন্ডে। তবে সেটার জন্য অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। আর একটা জিনিস বলে রাখি, এখন সময় এসেছে আসলে যে জোক অফ দ্য ডে কোনটি সেটা দেখে নেবার। চলুন দর্শক মন্ডলী, দেখে নিচ্ছি জোক অফ দ্য ডে। এই জার্নাল, এই শোন তো, এই আমরা মেয়েরা যখন খারাপ কথা বলি তখন তোরা ছেলেরা কান খাড়া করিস কেন? ও, তোরা ওটাকে কান বলিস? দেখে নিলাম জোক অফ দ্য ডে, এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখছি যে হাসো 2 প্রেজেন্ট করছে মার্সেল এবং পাওয়ার্ড বাই মমতাজ হার্বাল, এবং এর হসপিটালিটি পার্টনার হচ্ছে হোটেল দ্য কক্স টুডে। এবং পার্টনারশিপের কথা যখন চলেই আসলো, আমাদের একজন পুরনো পার্টনার আছেন হাসো সিজন 1 এর, এবং তিনি হচ্ছেন হাসো সিজন 1 এর অন্যতম সেরা প্রতিযোগী। প্লিজ ওয়েলকাম আমাদের আজকের অনুষ্ঠানের স্পেশাল পারফর্মার তামজিদ রনি। সারাদিন গান বাজনার হাসি তামাশা, হ্যাঁ, ফেল করেন খালু দিবনে। সালাম আলাইকুম। সময়ের মূল্য তো কেউ দিতে জানে না। আমার ব্যক্তিগত একটা গবেষণায় আমি যেটা নিয়ে আসছি, একটা মানুষ দৈনিক 8 ঘন্টা ঘুমায়, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা, তার মানে তার জীবনের 3 ভাগের 1 ভাগ সে ঘুমায়। সে যদি 60 বছর বাঁচে, তার মধ্যে সে 20 বছর শুধু ঘুমিয়েই কাটায়, আর তার বাকি জীবনের জন্য অবশিষ্ট থাকে হচ্ছে 40 বছর। এই 40 বছরে তার বাকি কার্যক্রমগুলো সে কিভাবে পরিচালনা করে, এটা নিয়ে আমার একটা গবেষণা আছে। আপনাদের অনুমতি পেলে এটা আমি হাজির করতে চাই। এই গবেষণা কই? সরি, মাথা ঠিক নেই। 20 বছর ঘুমের পর আমাদের ঘুম ভাঙে অ্যালার্মে। যদি সেই হিসেবে আমরা প্রতিদিন 30 সেকেন্ড করে অ্যালার্ম বাজে, তাহলে 60 বছরের হিসেবে টানা 7 দিন অ্যালার্ম বাজার পর আমাদের ঘুম ভাঙবে। 7 দিন অ্যালার্ম বাজার পর তারপর আমাদের বিছানায় কিছুক্ষণের জন্য মুড়োমুড়ি, সেই কিছুক্ষণ 60 বছরে হয় আরো 7 দিন। দ্যাট মিনস 14 দিন পর আমাদেরকে বিছানা ছাড়তে হয়। এরপরে আমাদের শুরু হয় শুভ সকাল। শুভ সকালের প্রথম ঘর কোনটি? বাথরুম। সেই বাথরুমের জন্য আমাদের বরাদ্দকৃত সময় হচ্ছে 10 মাস। ক্যান ইউ ইমাজিন? 10 মাস। এই 10 মাসের প্রথম 1 মাস শুধু লাগে হচ্ছে দাঁত ব্রাশ করতে, এবং সেই হিসেবে যদি আমরা জীবনকে পরিচালনা করি, তাহলে সেই 1 মাসের প্রথম 7 দিন আমরা দাঁত ব্রাশ করবো এইভাবে। 8 দিন, তারপর আমাদের ঘুমটা মোটামুটি কাটবে। এই 1 মাস দাঁত ব্রাশ করার পর তারপর আমাদের প্রয়োজনীয় কাজ হচ্ছে কুলি করা। সেই কুলি করতে হবে হচ্ছে 7 দিন। যদি এমন হতো তাহলে কেমন হতো? 7 দিন কুলি করার পর
হাতে কোনো কাজ রাখা যাবে না, কারণ এখন আমরা 3 মাসের জন্য কোমোডে বসবো। 3 মান্থস। এবং এই 3 মাস আমাদের কোনো কাজ নেই, তবে বাথরুমের বাইরে যারা থাকবে এই 3 মাসের মধ্যে কোনো এক 7 দিন ছুটবে হার্ড রক ড্রাম বিট। এরপর হচ্ছে কোমর থেকে উঠার পালা। 4 মাস যাবে শুধু গোসলের প্রস্তুতির জন্য। এই 4 মাস ধরে মানুষ গোসল করবে। তারপর 10 মাস শেষ হলে পরে সে বাথরুমের দরজা খুলে বাইরে আসবে। তারপর শুরু হবে হচ্ছে নাস্তার পালা। আমার গবেষণার হিসেবে নাস্তাতে একটি এভারেজে একটি মানুষের লাগবে হচ্ছে 21,000 ডিম এবং 42,000 পরোটা, 9,000 লিটার চা। তবে এখানে একটা বিষয় বলবার আছে, দেবাশিস ভাই একটু স্লিম ফিগারের, ওনার একটু কম লাগতে পারে, আমার একটু বেশি লাগতে পারে। সরি, তুষার ভাইয়ের হিসাবটা করা হয়নি। নাস্তা খাওয়ার পর সাজসজ্জা, এই জামা কাপড়, শেভ টেভ, এর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে 6 মাস। এবং এখান থেকেই আসল মজাটা শুরু। এই 6 মাস সময় লাগে শুধুমাত্র পুরুষদের জন্য। যদি মহিলাদের সময় হিসাব করতে যাই তাহলে সেই সময়টা গিয়ে দাঁড়ায় হচ্ছে 3 বছর। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা ক্যালকুলেটর নিয়ে হিসাব করে দেখবেন, এর মধ্যে শুধুমাত্র 3 দিন যায় শুধু লিপস্টিকেই, 7 দিন যায় হচ্ছে শাড়ির কুচিতে, আরো ধরে নেল পলিশ, ব্রু প্ল্যাক, নানান কিছু, এগুলো আপনারা সবাই জানেন। এই 3 বছর সাজসজ্জার মধ্যে কমন থাকে হচ্ছে ছেলেদের 6 মাস। তার মানে 2.5 বছর তারা তাদের জীবনে অতিরিক্ত নষ্ট করে শুধু সাজগোজের পেছনে। তবে আমার গবেষণায় দেখা গেছে আরো 4 বছর তারা নষ্ট করে হচ্ছে শপিংয়ে, এই মার্কেট থেকে সেই মার্কেট, সেই মার্কেট থেকে সেই মার্কেট। আর এই 4 বছর শপিং এ নষ্ট করা ছাড়াও আরেকটা উল্লেখযোগ্য যে বিষয়টা মহিলাদের মধ্যে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে গসিপ। এই শোনো, আমাদের পাশের বাড়ির ভাবিটার না 2টো বড় বড় মধ্যরাতে, এরপরে ভাবি ওর হাজবেন্ডকে রাতে ঘুম থেকে উঠে বললো, এই শোনো না, তুমি না ধীরে ধীরে কেমন জানি 3 ইয়ার্স মোর, টোটাল 9.5 বছর অর্থহীন সময় কাটে মহিলাদের। এই হিসেবে একজন ভদ্রলোক, একজন ভদ্র মহিলার এই জায়গাটার মূল পার্থক্যে আমি ভদ্র মহিলা প্রসঙ্গে একটা জোকস বলতে চাই, প্রসঙ্গ ভিন্ন। 703 সালে আমেরিকার এক বিরাট বড় দার্শনিক ক্রিস্টোফার ফ্রিস্কেল সর্বপ্রথম এক জনসভায় বলেছিলেন, জেন্টল লেডিস অ্যান্ড জেন্টলম্যান। তো আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে 14 শতাব্দীতে, তাহলে 703 সালে আমেরিকা এটা কিভাবে সম্ভব? ভাই এত প্রশ্ন করলে তো জোকস বলা যাবে না, 703 সাল থেকে 733 সাল পর্যন্ত টানা 30 বছর ক্রিস্টোফার ফ্রিস্কেল জনসভায় জেন্টল লেডিস এবং জেন্টলম্যান বলতেন। 734 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি তিনি সর্বপ্রথম বললেন লেডিস অ্যান্ড জেন্টলম্যান। সেদিন জনসভার পর তার সেক্রেটারি তাকে জিজ্ঞেস করলেন, স্যার আজকে লেডিসের আগে জেন্টল লাগাইলেন না? 30 বছর তো লাগাই দেখলাম, লাভ নেই। চলে আসছি আমার গবেষণার আরেক ধাপে। আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটি অংশ হচ্ছে টেলিভিশন দেখা। আমরা 60 বছরের হিসাবে একটি মানুষ 6 বছর টেলিভিশন দেখে, যার মধ্যে 18 মাস হাজবেন্ড ওয়াইফের ঝগড়া হয় রিমোট কন্ট্রোল নিয়ে। মশারি টানাতে যায় হচ্ছে 1 মাস পুরো। এবং আরেকটি বিষয় আছে, সেটা আপনাদেরকে বলি, যে 20 বছর ঘুমায়, সেই 20 বছরের মধ্যে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। 20 বছরের কোনো এক 9 বছর তারা উভয়ই নাক ডাকে। আরো কিছু ইন্টিমেট মুহূর্ত আছে 11 বছরের মধ্যে, কিছু কিছু সময় ফ্যামিলি শো, আপনারা একটু কাইন্ডলি হিসাব করে নেবেন, ওটা আমি নাই বললাম। আরো কিছু বিষয় বলার আছে, কিন্তু আমার এখানে সময় বাধা। যদি কখনো সময় সুযোগ হয় তাহলে আমার গবেষণার পরবর্তী অংশ আরো একদিন শোনাবো। আজ এ পর্যন্তই।
গবেষক রনির এই গবেষণা কেমন লাগলো? ডক্টর রনি খুবই ইন্টারেস্টিং, মানে শুরুতে বুঝতে পারছিলাম না যে কি হবে গবেষণা। আচ্ছা ঠিক আছে, শুরুতে ঘুম থেকে ওঠা, অ্যালার্ম, কিন্তু আস্তে আস্তে এমন ভাবে ইনভলভ হয়ে গেলাম যে আরো কত বছর কি করলাম আমরা না করলাম সেটা যদি আরো একটু জানতে পারতাম। এবং ওই যে বললো যে লাস্টে যে আরো কিছু রয়ে গেছে, ওই রয়ে যাওয়াটার জানার ইচ্ছাটাও কিন্তু আমাদের রয়ে গেল। বাট প্রেজেন্টেশন ওয়াজ ভেরি গুড, খুব ভালো লেগেছে, খুব থ্যাংক ইউ কাদের ভাই। এক্সিলেন্ট প্রেজেন্টেশন এবং খুবই নতুনত্ব আছে, মানে এই সাবজেক্ট তো আর কখনো শুনিনি। এবং এইভাবে পরিবেশনা একটা ফিতার মতো একটা এনে সেখানে এটার মধ্যে সব সার্ভে রিপোর্ট খুবই ভালো হয়েছে। এবং এটা অমক আর 10 মাস এটা চলে যায়, এটা এবং ওইটাই মজা লেগেছে অনেক। হ্যাঁ, এবং এটি আমার মনে হয় যে এই বিষয়টা মানে আন্তর্জাতিক পুরস্কারও পেতে পারে আমার মনে হয়। আমি তাই ভাবছিলাম যে এই ডক্টরেট অথবা নোবেল পর্যন্ত যাওয়া যেতে পারে। গবেষণাটা আমার মনে হয় পেয়ে যাবে, আমার মনে হয় এটা ইমিডিয়েটলি ইউ সেন্ড ইট টু দি হায়ার অথরিটি। হ্যাঁ, এটা নোবেল পুরস্কার পাওয়া যেতে পারে। সেটাই। ওকে, অল দি বেস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। হাসর ব্যাপারটাই এরকম যে হাসর শুরুতেও আমরা হাসি, মাঝেও হাসি, শেষেও হাসি। তাই হাসতে হাসতে বাড়ি চলে যাবার সময় এসছে। আজকে ছিল তৃতীয় রাউন্ডের প্রথম এপিসোড, দ্বিতীয় এপিসোড আবার আগামী সপ্তাহে হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসর সাথেই থাকুন, হাসর সাথেই বাঁচুন, হাসর সাথেই হাসুন। থ্যাংক ইউ।